সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক সচিব ও সাবেক রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের সভাপতি কুদ্দুস আফরাদ, এবং আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিবেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের উপদেষ্টা অধ্যাপক ডক্টর শামসুল আলম। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি মোফাজ্জল করিম স্যার আপনার কাছে যেতে চাই। আমরা আজ আলোচনায় রেখেছি যে নিত্যপণ্যের বাজার অস্থিরতা। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই আমরা আলুর একটি সংকট দেখতে পাচ্ছি, যে বাজারে আলুর দাম বেশ চড়া। সরকার প্রথমে 30 টাকা, পরে 35 টাকা এটির মূল্য নির্ধারণ করেছিল, কিন্তু অনেক সময় বাজারে গিয়ে ক্রেতারা আলু পান না, আবার কোথাও কোথাও একটু কমও আছে। কিন্তু অভিযোগটি হচ্ছে যে হিমাগারে পর্যাপ্ত আলু আছে কিন্তু বাজারে নেই। এই অবস্থা কেন সৃষ্টি হয়েছে? এক কথায় বলবো, অসাধুতা, দুর্নীতি, আর কিছুই না। কার অসাধুতা? যারা বাজারে পণ্য সরবরাহ করছে না, হিমাগারে রেখে দিচ্ছে, যে 35 টাকায় বেচবো না, কী করবেন করেন, গোয়ার তুমি, তাদের অসাধুতা। আর তারা আবার হাত মিলায় জায়গায় জায়গায়, যেখানে যেখানে হাত মিলানোর দরকার তাদের সঙ্গে তাদের ঠিক করে রাখে। সরকারের সদিচ্ছার নিশ্চয়ই কোনো অভাব নাই। কোনো সরকারই চায় না যে সাধারণ মানুষ কষ্টে থাকুক এবং তার জনপ্রিয়তা হ্রাস পাক, কারণ আফটারঅল সে তো রাজনীতি করে এবং ভবিষ্যতে ভোট টুট ইত্যাদি ব্যাপার আছে। সেই কারণে এবার যে 35 টাকা করা হলো, প্রথমে 30, তারপরে একদিন না দুদিন পরে আবার এটাকে 35 করা হলো, এটা কিন্তু রীতিমতো হিসাব কিতাব করেই করা হয়েছে। অর্থাৎ প্রাইমারি গ্রোয়ার, তৃণমূল পর্যায়ের যে চাষি, আলু উৎপাদনে তার কত খরচ পড়ে, তার কতটুকু মুনাফা হওয়া উচিত, এবং এরপরে যে নিয়ে আসতেছে, পাইকার কিনে নিয়ে আসতেছে, সে কত পার্সেন্ট লাভ হওয়া উচিত, তারপরে যে যাদের কাছে বিক্রি করে হিমাগার সাহেবরা বা মুক্তমুখ, এই সমস্ত ক্যালকুলেট করার পরেই কিন্তু 30 অথবা 35 বলা হয়েছে যে এটা যথেষ্ট, এটা এডিকুয়েট, এটা ইনাফ। কিন্তু এটা মানল না। যাদের মানা উচিত তারা মানলেন না। এখন কথা হচ্ছে, না মানলে পরে কোনো শাস্তির বিধান রাখা হয় নাইও। কি শাস্তি দিবেন আপনি? আমি বিক্রি করব না, আপনি বললেই হলো নাকি আমি এই দামে বিক্রি করব না? সেখানে যদি একটু চিন্তা ভাবনা না করা হয়, ঠিক আছে, আমরা অর্থাৎ ভোক্তারা আমরা 30 টাকা 35 টাকা না, এমনকি 40 টাকা দিলেও আমরা এটা সহ্য করব, যেখানে 60-70 টাকা হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখতে চাই যে তাহলে পরে এই 30 টাকা বা 40 টাকা যেটা ফিক্স করছেন আপনারা, এটা ন্যায্য হিস্সাটা যেন উৎপাদনকারী পায়। কারণ দেশের অর্থনীতিতে সরাসরি যে যুক্ত এবং সরাসরি যে অবদান রাখছে সে হচ্ছে কৃষক, ওই পর্যায়ের একদম নিম্নতম পর্যায়ে। তাহলে তাকে তো আমি বছরের পর বছর, যুগের পর যুগ আমি তাকে গরিবী রেখে দিয়েছি। হ্যাঁ, কারণ 8.5 থেকে তো এখন যে মূল্য নির্ধারণ করছে, এইখান থেকে তো কৃষকদের লাভবান হওয়ার সুযোগও কম, কারণ সে তো উৎপাদিত পণ্য বিক্রি করেই দিয়েছে। এখন হিমাগারে আছে। আমি সেটাই বলছি যে মূল্যটা বলা হচ্ছে মানে খুচরা বাজারে, কেমন সেটা বলা হচ্ছে 30 বা 35 টাকা। তো এর মধ্যে তার হিস্সাটা হচ্ছে মাত্র 8.5 টাকা বা 8 টাকা উৎপাদনকারী। কারণ তার কতটা কারণ আছে। সে এটা ফলাবার আগে হয়তো কৃষি ব্যাংক থেকে লোন আনেছে, অথবা গ্রাম থেকে কোনো মহাজন যোদ্ধারদের কাছ থেকে দিয়া সুদে টুদে ঋণ নিয়েছে। খুব কম চাষি আছে যে ঋণ না নিয়ে চাষ করে। অতএব সে খুব তাড়ার মধ্যে, প্রেশারের মধ্যে থাকে, ওটা তাড়াতাড়ি করে তাকে ঋণ শোধ করতে হবে। এটা ধান চাল এবং ইয়ের ব্যাপারেও এটা ঠিক, মানে অন্যান্য সবজির ক্ষেত্রে, সবজি সব কিছুর ব্যাপারে ঠিক। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে ব্যবসায়ী যারা, আলুর ব্যবসায়ী যারা, বিশেষ করে বড় বড় ব্যবসায়ী, যে হিমাগার ব্যবসায়ী ইত্যাদি, এরা সব সময় সুযোগের সন্ধানে থাকে। তো ব্যবসার মূল কথাই হচ্ছে সুযোগের ব্যবসা। এখানে ওরা তো আর মসজিদের ইমামতি করতে আসে নাই, তারা তো ব্যবসা করতে এসছে, মুনাফা চাইবেই। এটা এগ্রিকালচারের কথা। এখন ব্যবসায়ী দেখতেছে বন্যার কারণেই হোক বা পরিবহন ব্যবস্থার কারণেই হোক, অন্যান্য সবজির দামও সাংঘাতিক বেড়ে গেছে। কোনো সবজি বাজারে এখন 60 টাকার কমে কেজি নাই। হঠাৎ দুই একটা হয়তো, আমি গতকালকে দেখেছি 50 টাকা করে কি জানি কিনেছে, ভুলে গেছি এখন। আচ্ছা,
কিন্তু 50-এর নিচে নাই। 50-60 এর নিচে আসলে কোনো 50-60-এর সবজি নিচে পাওয়া যায় হ্যাঁ না। পাওয়া কঠিন। তাহলে সেখানে সে ভাবতেছে আমার তো 50-60 টাকা বেচলে পরে তো এমনি কোনো মানে প্রতিবাদ হওয়ার কথা না, কারণ যে ক্রেতা যে কনজিউমার সে গিয়ে যখন জিজ্ঞেস করে আলু কত করে কেজি, বলি 50 টাকা কেজি, শশা 50 টাকা কেজি, বা অমুকটা 50 টাকা কেজি, 60 টাকা কেজি, তখন সে বাধ্য হয়ে একরকম করে কিনে ফেলবে। আর এই সুযোগ সন্ধানী সাহেব ভাবতেছেন বাস ওরা যখন বাড়িয়েছে বা ওটা যখন বেড়ে গেছে ওটার কমানোর দরকার নেই, তাহলে আমি কেন কম নেব, আমি এই সুযোগটা নিতে। কত বড় গ্যাপটাতে এখান থেকে, যেখানে তার 20 টাকা এখন বিক্রি করার কথা ছিল বা 15 টাকা, 20-এর উপরে তো নয় এই সময়টাতে আর কি, সেখানে এক লাফে সে 50-60-এ নিয়ে যাচ্ছে, বিশাল রকমের অঙ্কের। এগুলোর এটা যারা করছে তাদের সঙ্গে কোনো রকমের আপোষ মীমাংসাতে গেলে চলবে না। স্যার। তাদেরকে ডেকে পরিষ্কার কথায় বলতে হবে, লুক লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি এটা যদি বাস্তবায়িত না হয়, কারণ সরকারের মুখ রইল কোথায়? সারা দেশের মানুষ জানলো, কোটি কোটি মানুষ জানলো যে আলুর দাম সরকার ফিক্স করে দিয়েছে 30 টাকা, 35 টাকা, সেখানে বাজারে গেলে 50-60 টাকা। তাহলে পরে সরকারকে আরও এই ব্যাপারে একটু কঠোর ব্যবস্থা নিতেই হবে। জি স্যার, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডক্টর এম শামসুল আলম স্যার, শুনতে পাচ্ছেন আপনি? আপনার কাছে যেতে চাই। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে নিত্যপণ্যের বাজারে যে অস্থিরতা, আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই আলুর দাম বেশ চড়া, যেটি মফিজুল করিম স্যার বলছিলেন যে ভোক্তাদের যে অধিকার সংরক্ষণ করা থাকা উচিত, সেখানে আসলে তারা বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে, আয়ের সাথে ব্যয়ের মিলছে না। এর বাইরেও সবজির দাম সবসময়ই নাগালের বাইরে। আপনি একটু যদি আমি বলি যে পাইকারি বাজার কারওয়ান বাজার থেকে যদি বাড্ডা, খিলগাঁও বা হাতিরপুল একটু দূরে আসলেই সেটি প্রায় দ্বিগুণ হয়ে যায় সব কিছুর দাম। তাই এটি কি দেখার কেউ নেই, বা এখানে দামের কেন এত তারতম্য থাকবে? দেখার অনেকেই আছে। তো আমি যে প্রশ্নটা নিয়ে শুরু করতে চাচ্ছিলাম, আমাদের মফাজুল করিম সাহেব যেখান থেকে শুরু করেছিলেন, যে ভোক্তার অধিকার, প্রথমত হচ্ছে ভোক্তার সঠিক দামে এবং সঠিক মাপে এবং সঠিক মানে পণ্য বা সেবা পাওয়া ভোক্তার অধিকার। সেই অধিকার সংবিধান, সেই অধিকার সুরক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের, এবং ভোক্তা অধিকার সুরক্ষা আইন বলবৎ করে সেই আইনের আওতাও এটা সুরক্ষা করার দায়িত্ব সরকারের। এবং সরকার সার্বভৌম ক্ষমতা, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা বলে আমাদের সেই অধিকার সংরক্ষণ করবে, সে আইন রয়ে গেছে। এখন ভোক্তা অধিকার এই আইন প্রয়োগ করার ক্ষেত্রে যদি আলোর বিষয়ে আসি, বাজারে কোনো মূল্য, কোনো পণ্যের মূল্য যদি সঠিক মূল্য অপেক্ষা বেশি দামে বিক্রি হয়, তখন সেটা দেখার দায়িত্ব বা সেটা এনফোর্স করার দায়িত্ব ভোক্তা অধিকার সুরক্ষার প্রশ্নে ভোক্তা অধিকার সুরক্ষা অধিদপ্তরের। কিন্তু বাজারে যদি পণ্য নাই পাওয়া যায়, সেই পণ্য বাজারে সরবরাহ করার এখতিয়ার ভোক্তা অধিকার সুরক্ষা অধিদপ্তরের নয়। সুতরাং এই একটা জায়গায় একটা সমস্যা রয়ে গেছে। এখন আসেন আলুর প্রশ্ন। আলুর মূল্যহার নির্ধারণ করলো কৃষি অধিদপ্তর, ডিজি। আমার এখানে দুটো প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে বাজারে যে আলু থাকার কথা, সে আলু, সামনে যে মৌসুমে আলু উঠবে, সে আলু এখনো বাজারে আসেনি। কোল্ড স্টোরেজ থেকে যে আলু আসবে, সে আলু আগের বছরের আলু। আগের বছরের আলুর দাম যা নির্ধারিত ছিল, সেই দাম নির্ধারণটা 35 টাকা কোন বিবেচনায় 30 থেকে 35 টাকায় করলো, এ ব্যাখ্যা কৃষি অধিদপ্তরের ডিজি আমার ধারণা দিতে পারবেন না। তার মানে উনি আসলে দাম নির্ধারণ করেন আরবিটারি, স্বেচ্ছাচারী, সেখানে একটা স্বেচ্ছাচারিতা রয়ে গেছে। তিনি এই মূল্যহার নির্ধারণের ব্যাপারে যারা স্টেক হোল্ডার, কনজিউমারের একটা স্টেক হোল্ডার, এখানে একটা বেঞ্চমার্ক প্রাইস ফিক্স আপ করে দেওয়ার কথা, এবং সেই ফিক্সেশনে একটা গণশুনানি হওয়ার কথা, এবং এটা বিধি দ্বারা নিয়ন্ত্রিত, বিধি দ্বারা প্রণীত পদ্ধতিতে হওয়ার কথা, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়ার কথা। যেসব জায়গা থেকে ভ্যালু অ্যাড হবে, একেবারে মানে আপনার প্রোডাকশন গ্রোয়ার্স পর্যায় থেকে, আপনার যদি কৃষকের সেই বীজ থেকে আরম্ভ করে যেখানে যেখানে যেসব জায়গায় ভ্যালু অ্যাড হচ্ছে, হতে হতে যখন পাইকারি বাজারে আসবে, খুচরা বাজারে আসবে, এই যে ভ্যালু চেন, সাপ্লাই চেনের যে বিভিন্ন সেগমেন্টের যে কস্টটা যোগ করে করে
কস্ট প্লাস হয়ে যখন ভোক্তার হাতে আসবে, প্রত্যেকটা পর্যায়ের কস্টটা পরিষ্কার থাকতে হবে, সেই পরিষ্কার নাই। এবং সেই পরিষ্কার না থাকাটা আমার কাছে মনে হয় রহস্যজনক। এইবার আসেন জি। যে গত মৌসুমের আলুর দাম তিনি যে এইভাবে ফিক্স আপ করলেন, তিনি কিন্তু তার ব্যাখ্যা দেননি। এবং তিনি ফিক্স আপ করার পরে তিনি যখন দেখলেন যে এই আলুর দামে আলু মার্কেটে পাওয়া যাচ্ছে না, তিনি কিন্তু তার এই প্রাইস ফিক্সেশনের জন্য তার মন্ত্রণালয় বা সরকারের কোনো পর্যায়ে কোনো দেয়ান দরবার করেছে বলে আমার মনে হয় না। আমি অন্তত শুনিনি, আমি কোনো সংবাদ মাধ্যমেও জানি না। তিনি এরকম একটা দায়সারা গোছের পালন করেই উনি এখান থেকে মোটামুটি নিজেকে অ্যালুপ করে রেখেছেন। তা আমি এই মূল্য বৃদ্ধি বা মূল্য নিয়ন্ত্রণের প্রশ্নে আমি প্রথমেই আমি বলবো ডিজি মহোদয় সবচেয়ে বেশি দায়ী। তারপরে হচ্ছে যেহেতু কৃষি অধিদপ্তর কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন, কৃষি মন্ত্রণালয় এই কার্যক্রমের উপরে নিয়ন্ত্রণ হারিয়েছে। এইবার আসেন মজুত করা, মজুতদার একটা নির্দিষ্ট সময় সাপ্লাই চেইন সরবরাহ, সাপ্লাই চেইনটা মেনটেন করার জন্য কোন পর্যায়ে কোন পণ্য, কোন পার্টিকুলার পণ্য কতদিন মজুত রাখা যায়, রিটেন করতে পারে সাপ্লাই চেইনে, তার একটা বিধিবদ্ধ বিধান থাকার কথা। এবং তার থেকে বেশি যদি কোনো ব্যক্তি মজুত করেন, তাহলে সে মজুত করা অপরাধ। সেই অপরাধে আলু কোল্ড স্টোরে মজুত করা আছে, বাজার নিয়ন্ত্রণ করছে, এবং এটা ভোক্তা অধিদপ্তরের রিপোর্টেই আছে যে কোল্ড স্টোরেজ থেকে মজুতদাররা, ব্যবসায়ীরা, বড় ব্যবসায়ীরা তারা নিয়ন্ত্রণ করছে, বাজারে সাপ্লাই না দিয়ে সাপ্লাই উইথড্র করে নিয়েছে। তাহলে এই কোল্ড স্টোরে যেসব আলু মজুত করে তারা এইভাবে বাজারটাকে নিয়ন্ত্রণ করেছে, তাহলে প্রথমেই সরকারের দায়িত্ব হচ্ছে 64টা ডিস্ট্রিক্টের ডিসিকে বলা, সেটা কৃষি মন্ত্রণালয় বলবে যে তাদের এই মজুত করা মাল অবৈধ, এটার তাদের বাজেয়াপ্ত করে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া উচিত। এ কথাটা আমি আরো কয়েকটা চ্যানেলে বলছি, আজও বলছি। এখন যে পর্যায়ে এসে গেছে, সেই পর্যায়ে এই স্টেপ নেওয়া ছাড়া, আমি মোফাজ্জল করিম সাহেব যেভাবে বললেন তাদের ডেকে বলা অমুক তমুক, এগুলোর স্টেজ পার হয়ে গেছে। জি। আমি মনে করি এইখানে এই স্টেপ নেওয়া, এটা কোরামিন লাইফ সেভিং ড্রাগের মতো এটা ব্যবহার করে বাজারের উপরে সরকারের নিয়ন্ত্রণ নিতে হবে। সরকার এই সার্বভৌম দেশের এই টেরিটরির মধ্যে সরকারের ক্ষমতা অবাধ এবং অপ্রতিরোধ্য, জি। এবং সেই ক্ষমতা বলে সরকার ভোক্তার এই অধিকার নিয়ন্ত্রণ করতে, সুরক্ষা করতে ব্যর্থ হচ্ছে, এইটা সবচেয়ে বড় বিস্ময়কর। জি, এবং অধ্যাপক আমি ডক্টর সে শামসুল প্রশ্নে আলম, জি আপনার কাছে আবার আসবো স্যার। কুদ্দুস আফরাদ, যেটি ডক্টর এম শামসুল আলম বললেন যে আলুর দাম যখন নির্ধারণ করা হয় তখন গণশুনানি হওয়া উচিত ছিল, কিন্তু সেটি হলো না কেন, বা সরকারই বা ব্যর্থ হচ্ছে কেন বাজার ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে করতে? গণশুনানি হয়নি কেন, এটা তো আমারও প্রশ্ন। যে কোনো মূল্য নির্ধারণ ক্ষেত্রে ভোক্তা পর্যায়ে যারা আমাদের রাইটস আছে, আমরা এখানে উপস্থিত থাকার, বলার, সেই রাইটস থেকে উনিও বললেন, আমিও তাই মনে করি যে আমরা এখানে একটা নিশ্চয়ই কোনো কারণ আছে কেন এটা একটা গণশুনানি করেন? স্বেচ্ছাচারিতা উনি বললেন, এবং আমি একমত যে এটা হচ্ছে স্বেচ্ছাচারিতা। আবার মোফাজ্জল করিম সাহেবও বলছেন যে একটা সরকার চায় না কোনো কিছু যে তার সময়ে নিত্য প্রয়োজনীয় বা খাদ্য সামগ্রীর দাম বেড়ে যাক, এটা কতটা সাশ্রয়ে দেওয়া যায় সেই চিন্তাটাই করে। কিন্তু সেইখানে আমরা তো প্রথমেই এখানে আলোচনার যে বিষয়টা হচ্ছে, এখানে একটা ফাঁক আছে, এই গ্যাপটা পূরণ করার জন্য মানে যেটুক এফোর্টস দরকার সেই এফোর্টসটা দেওয়া হচ্ছে না। আমাদের এখানে বাজারে শুধু আলু না, আলু ছাড়াও যে কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বা পণ্য, শাকসবজি থেকে আরম্ভ করে শিশু খাদ্য পর্যন্ত, এগুলো হচ্ছে মাঝে মধ্যেই ম্যানিপুলেট করা। ওনার ইচ্ছা হইলো এখানে ম্যানিপুলেটেড করার, অর্থাৎ মার্কেট ম্যানিপুলেটেড করার, দাম বাড়িয়ে দেওয়ার। তো আমদানি পণ্যের একটা ধরেন যেটা আছে, সে কত টাকা মূল্যে আমদানি করছে, কত টাকা মূল্যে সে ডিলার পর্যায়ে ছাড়তেছে, পরে এটা খুচরা বাজারে যাচ্ছে, এটার একটা এই যে আমাদের দেশজ যে উৎপাদন, আমাদের এখানে কখনো এটা মার্কিং করা হচ্ছে না, কোনো কিছুতেই মার্কিং করা হচ্ছে না। মজুদের কথা উনি যেটা বললেন আসলে সত্য। কি পরিমাণ মজুত করতে হবে আমাদের এখানে কোনো বিধিবিধান নেই, কতদিন মজুত করতে হবে বিধিবিধান নেই। তো এই ম্যানিপুলেট করার জন্য এগুলো কিন্তু যথেষ্ট দায়ী।
আমি যেটা হচ্ছে 15 দিনে ছেড়ে দেওয়ার কথা, আমি 1 মাস আটকালাম একটা জিনিস, দাম বেড়ে যাবে। বাজেটে স্যার আমি বললেন যেটা যে মনে আমি করি বিক্রি করব না। আমাদের গভর্নমেন্ট যেগুলো জানেন না তা না, গভর্নমেন্ট মেশিনারিজও জানেন, বুঝেন, তাদের এখানে পাকা লোকগুলোই তো থাকেন। তো একজন বিসিএস লোক যখন সে এইসব বুঝবেন না সেটা আমি বিশ্বাস করি না। তো সে বুঝেন যেটা হয় এখানে তার কিছু ল্যাকিংস আছে। আমাদের যেটা বললেন প্রথমেই যে ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় তো তাদের হাটটা আছে, ওই হাটটা যোগ করে এই মানুষ যে সাফারার হচ্ছে, অনেকেই মনে করে গভর্নমেন্টের, আবার কেউ কেউ এটাও মনে করে এই 2 দিন 2 সপ্তাহ তারপরে কমে যাবে। হ্যাঁ, এই 2 সপ্তাহ গণমাধ্যমে বা পত্রপত্রিকায় টেলিভিশনে একটু লেখালেখি হবে, মানুষ একটু হাইপিটেস করবে। কেউ কেউ আবার এটাও বলে শুনি যে আমাদের ইনকাম তো বাড়ছে এখন রেশিও, মানুষ তো এটা নিয়ে এত জ্বালাও পোড়াও কেউ নামে নেই। কোনো কোনো মন্ত্রীও বলেন আন্দোলন তো হয় না, মানে উনি আন্দোলন চাচ্ছেন। আন্দোলন যেখানে উনি আন্দোলনকে দমন না, অর্থাৎ আন্দোলন যাতে না হয় সেটাই ভালো কথা, উনি আন্দোলনকে ওয়েলকাম করতেছেন। আন্দোলন হয় না, আন্দোলন হওয়া তো ভালো না, আন্দোলন হওয়া সবসময় ওর প্রতিপক্ষের জন্য ক্ষতিকর, যিনি করতেছেন তার জন্য ক্ষতিকর। সুতরাং আমরা গণতন্ত্রে বিশ্বাসী দেশের মানুষ মনে করি যে এই যে বাজারের সবসময় আমরা লক্ষ্য করছি, কখনো চালের দাম বেড়ে গেছে, চাল মজুদ থাকার পরে তো চালের দাম বাড়ছে, আলু কখনো মজুদ পেঁয়াজের থাকার দাম পর বাড়ছে। আলুর দাম বাড়ছে, পেঁয়াজ তো আমদানি নির্ভর, অন্যান্য জিনিস আছে আরও মাঝে মধ্যে এরকম বেড়ে যায়, তেলের দাম বাড়ে। আমাদের এখানে প্রচুর তেল এখন ভোজ্য তেল মজুদ থাকে, তার কোম্পানিগুলোর পর্যায়ে তারা বলা হয় যে ডিলার পর্যায়ে তো আমরা এই দামে দিচ্ছি। কিন্তু আমার মনে হয় এই বাজার এই ব্যবস্থাপনাটাকে মনিটরিং করার জন্য আলাদা একটা ফোর্স দরকার। বাণিজ্য মন্ত্রণালয় বলেন, কৃষি মন্ত্রণালয় বলেন, এদের সমন্বয়ে একটা ফোর্স থাকা দরকার। আর হচ্ছে মেকানিজমটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ নিরপেক্ষভাবে যদি আইনের প্রয়োগ করা যায়, সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে। দেখেন, আমরা এখানে বসার আগে আলোচনা করছিলাম যে আমাদের সাবকন্টিনেন্টে এই যে কি বলবো, এটা বিপদের সময় একটু গলায় চাপ দিয়ে পয়সাটা বের করে নেওয়া যাওয়ার একটা সংস্কৃতি, এটা আমার দেশ, পাশের দেশ, অন্যান্য দেশগুলোতে আছে। এগুলো আবার ইউরোপ আমেরিকা নাই, ওইরকম নাই, কারণ ওইখানে আইনের প্রয়োগ আছে। ইভেন মিডল ইস্ট, যেখানে লিখিত আইন বলে অনেক কিছু নাই, সেখানেও আছে। একটু তারতম্য হলে যখন প্রয়োগটা খুব শক্ত হয়, প্রয়োগটা শক্ত হলে এগুলো থাকতে হবে না। সুতরাং আইনকে স্বাধীনভাবে চলতে দিতে হবে, আইনকে নিরপেক্ষভাবে প্রয়োগ করতে হবে। আইন যদি সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে প্রয়োগ হয় এবং স্বাধীনভাবে চলতে পারে আইনের তাহলে এগুলো কখনোই সম্ভব না। এইটার জন্য দরকার আবার আমাদের একটা টোটাল জনগণ সহ, সরকার সহ একটু সংস্কৃতিগত পরিবর্তন। আমি মেরে ফেলবো না, 2 পয়সা এখন অভাব দেখা দিচ্ছে, অভাব দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে এটা তো মনে হয় যে পানি যখন কমে আসে বিলে বা খালে, যেইভাবে মানুষ 4 থেকে ওই জাল নিয়ে ঝাঁপিয়ে পড়ে, অবস্থাটা এরকম। আলুর দাম একটু বাড়ছে, এইবার বাড়াও, এটা এইখান থেকে কে কিভাবে মুনাফা যত রকম আছে লুটে নেওয়ার চেষ্টা করো। চালের দাম বাড়ছে, মানুষ কিভাবে চললো না চললো এটা নাই। চালের ব্যবসায়ীরা তো কেউই ওই নিঃস্ব পর্যায়ের না, কত দরকার তার, কিন্তু সে কেন করে? আরেক ব্যবসায়ী, আরেক রাজনীতিবিদ, অন্যজন, আমলা, এই সুশীল মানুষেরা যখন দেখে তারাও তাদের জায়গায় নাই। সুতরাং আমার এই কালচারটাতে একটু পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনতে হবে। আমরা একটা বিরতি নিব দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোফাজ্জল করিম, যেটি কুদ্দুস আফরাদ বলছিলেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের বা সরকারের অধীনে একটি বিশেষ ফোর্স যদি থাকে যারা বাজার মনিটর করতে পারে, আমার তো মনে হয় যে এরকম বেশ কয়েকটি সংস্থা আছে যারা এটা দেখভাল করার দায়িত্বে আছেন। বিশেষ করে প্রত্যেক জেলায় একজন করে অফিসার থাকেন, কর্মকর্তা থাকেন, যিনি বাজার দেখেন। আপনি তো নিজেও মাঠ প্রশাসনে কাজ করেছেন, সর্বোচ্চ জায়গায় ছিলেন, তারপরেও কেন এটা নিয়ন্ত্রণে আসে না? আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রেও আমরা একটু দেখি যে সেখানে ব্যবসায়ীরা অনেক হয়রানির অভিযোগ করে। এই যে দুইটি বৈপরীত্য, এইটি আসলে কেন? এই যে ভ্রাম্যমাণ আদালতের কথা বললেন, টাস্ক ফোর্সের কথা বললেন, এগুলো ওই আগুন লাগলে পরে চট করে গিয়ে পানি ঢালার মতো আর কি। জি, সারা বছর আগুন যাতে না লাগে
এবং সারা বছর যাতে স্ট্যান্ড বাই ফায়ার সার্ভিস থাকে সেটাই তো করা উচিত। নাকে তেল দিয়ে ঘুমালাম আর ফুর্তিতে দিন কাটালাম, হঠাৎ আগুন লেগেছে। আজকে কিন্তু যে কারণ বাজারে যে বিল্ডিংটাতে আমিও বসি সপ্তাহে 2 সপ্তাহে একবার, সেখানে আগুন লেগেছে বিডিওয়েল বিল্ডিংয়ে। জি তাড়াতাড়ি ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলেছে, আমরা স্বস্তিতে আছি। কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা ওই বিল্ডিংয়ের কি আছে না আছে, এবং আগুন লেগে গেলে পরে ফায়ার সার্ভিস আসার আগেই আমরা যখন সামান্য একটা ঘরের মধ্যে এটা আছে নিভাতে পারি কিনা, এগুলো করি না। ওই কথাটাই ওনারা বলছেন এবং আমি একমত। আছে, আপনিও যেটা বলেন, জেলায় জেলায় অফিসার আছেন, উনি ডিস্ট্রিক্ট মার্কেটিং অফিসার, উনি অমুক অফিসার, কিন্তু সেই অফিসারদের কাজটা কি কেউ জানে? তারা কি কাজ দায়িত্ব পালন করছেন, বা তারা জনসাধারণকে বুঝতে দিচ্ছেন যে এটা এইভাবে করতে হবে, ওইটা কিছুই না, করা হয় না। দুঃখের বিষয়, যখন এই যে আদালত ফাদালত করা হয়, মোবাইল কোর্ট করে গিয়ে আমাদের ম্যাজিস্ট্রেটটাকেও স্মার্ট মানে তৎপরতা দেখায়, তখন ছোট ছোট ব্যবসায়ী যারা, তাদের উপর দিয়ে এই ঝড়ঝাপটাটা যায়। কিন্তু এই ছোট ব্যবসায়ী ছাড়া আসলে যারা পিছন থেকে এই সমস্ত কাজ, কারসাজির সাথে যুক্ত, তাদের ধরা যায়। রাঘব বোয়াল যারা আর কি, তাদের কিন্তু একটাও আজ পর্যন্ত ধরা পড়ে নেই, পড়বেও না। একদম পরিষ্কার কথা, পড়বে না। কী জন্যে? ওইখানে একটা আজকাল এই নেক্সাস শব্দটা খুব প্রচলিত, একটা নেক্সাস আছে, যারা ব্যবস্থা নিবেন এবং যারা এটার জন্য দায়ী, তাদের মধ্যে একটা নেক্সাস লোকে বলে, এবং কিছু কিছু দৃশ্যমানও বটে। ওগুলোকে ধরেন না কেন আপনি কিছু? তারপরে বললেন আপনি, যেটা শামসুল আলম সাহেব হিসাব নিসাব করে বললেন, বেশ করে একটা কথা ঠিকই বলেছেন, জনগণের সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে এই যে ইয়েটা মার্কেটিংয়ের যে দামটা ফিক্সেশন করা হলো আর কি, এটা গণশুনানি ইত্যাদির কথা বলেছেন। সত্যি এটা তো দরকার ছিল, করে নাই, ওনারা বসে। তবুও আমি বলবো, মন্দের ভালো হিসাবে আমি বলবো, যেখানে 60 টাকা 50 টাকার নিচে আলু নাই, সেখানে মন্ত্রণালয় থেকে, কৃষি মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে 35-এর বেশি বিক্রি করতে পারবে না। এটাই তাহলে অন্তত আপনারা এনফোর্স করে এই জায়গাটা ঠিক এটাই রাখা। বাস্তবায়ন করেন, এটাই বাস্তবায়ন, আমরা একটু স্বস্তি পাই। আমি তো গতকালকেও কারণ বাজারে গেছি, গতকালকে বাজার করেছি ওখান থেকে, কিন্তু ওই মানুষের হতাশার চিহ্ন একদম চোখে মুখে ফুটে উঠছে প্রত্যেকটা জিনিসের। আরেকটা কথা আছে, সিম্প্যাথেটিক ডিটোনেশন বলে একটা আর্মির ল্যাঙ্গুয়েজ আছে। অর্থাৎ আর্মি যুদ্ধক্ষেত্রের মধ্যে বিভিন্ন জায়গায় বসায়, মাইন বসায়, অ্যান্টি পার্সোনাল মাইন, অ্যান্টি ট্যাঙ্ক মাইন ইত্যাদি ইত্যাদি। এই মনে করেন 50 হাত দূরে 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 একটা মাইন যদি বিস্ফোরিত হয়, তখন দেখা যায় আশেপাশে আরও 10টা মাইন বিস্ফোরিত হয়ে যাচ্ছে। এটাকে আর্মির ভাষায় বলে সিম্প্যাথেটিক ডিটোনেশন। আমাদের এখানে সিম্প্যাথেটিক ডিটোনেশন হচ্ছে যে ইয়ের দাম বেড়ে গেছে, অমুক জিনিসের দাম বেড়ে গেছে, আমরাও দেই বাড়াই, সিম্প্যাথেটিক ডিটোনেশন হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো প্রতিরোধ করা উচিত, এটা প্রতিকার হওয়া উচিত। এইভাবেই চলতে থাকবে, জানি আমরা 1 মাস 1.5 মাসের মনে আর আলু নিয়ে কোনো আলাপ হবে না। নতুন আলু মার্কেটে এসে যাবে, তখন সেই 15 টাকা আবার দেখা যাচ্ছে আগামী বছরও একই চিত্র। তারপরে যখন আবার এই সময় আসবে, আলু পেঁয়াজ ইত্যাদি সবার সামনে, তাহলে একটা কিছু আপনারা যাই কিছু করেন না কেন, আপনারা মানে ফাইনাল একটা কিছু করেন, চূড়ান্ত কিছু করেন। আর সিন্ডিকেটের কথাটা আজকাল প্রায় বলা হয়, সিন্ডিকেট সাংঘাতিকভাবে বাংলাদেশে অপারেট করছে। কবে থেকে? এটা কিন্তু আমি আজ থেকে প্রায় 25 বছর আগে ছিলাম, কমার্স সেক্রেটারি ছিলাম 2 দফায়। তো তখন সিন্ডিকেটের নিয়ে এত কিছু সোচ্চার ছিল না। থাকলেও আমরা যখন মৌলভীবাজার থেকে, ঠাটারি বাজার থেকে ওই বড় বড় ব্যবসা ইত্যাদি এনে যখন মিটিং করে বলেছি, ভাই সামনে রমজান আসতেছে, কিন্তু এই জিনিস দেখবেন, মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, এবং আর এর বেশি আর কিছু বাড়ে টাড়ে নাই। সে এরকম এত করুণ পরিস্থিতির সৃষ্টি হয় নাই। এখন সিন্ডিকেটের লোকেরা সাংঘাতিক শক্তিশালী, সাংঘাতিক শক্তিশালী। কে কাকে চালাচ্ছে, ওয়েদার দি ডগ ইজ ওয়েগিং দি টেইল, কুকুর লেজ নাড়তেছে না লেজ কুকুরে নাড়ছে বোঝা যায় না। ওয়েদার দি ডগ ইজ ওয়েগিং দি টেইল। আমি আপনার কাছ থেকে একটু প্রশ্ন করি, এটা কি আমাদের রাজনৈতিক ব্যবস্থা ব্যবসায়ীদের আধিক্যর কারণে, অর্থাৎ তাদের আধিপত্য এত বেশি, এটা কি কারণ মনে করতেছেন? ব্যবসায়ীদের। আপনি একজন খুব বিচক্ষণ লোক, আপনি তো এমন একটি প্রশ্ন করলেন যার উত্তর আপনার প্রশ্নের মধ্যে নিহিত আছে, এবং আপনিও জানেন উত্তরটা কি। কারণ যদি এই ধরনের একটা তাদেরকে একটু খাতির করে চলা, কোনো কারণে কোট আনকোট কোনো কারণে তাদেরকে একটু ব্যবসায়ীদের খাতির করা, প্রশ্রয় দেওয়া, এটা না করলে পরে কিন্তু সময়কালে এরা পাশে দাঁড়াবে না। বাস, এর বেশি আর খুলে বলার কিছু নাই। তবে দুঃখের বিষয় হলো
যে এগুলা করতে গিয়ে মাঝখান থেকে ওই যে পাটা আর পোতাইলে ঘষাঘষি হয়, মাঝখান থেকে মরিচের যান যায়। মরিচটা হচ্ছে কনজিউমাররা, মরিচটা হচ্ছে গিয়ে যারা সাধারণ। সরকারকে যদি কনজিউমারের পক্ষে থাকতে হয়, অগণিত কনজিউমার, বাংলাদেশের 95% লোকিত হচ্ছে কনজিউমার, 5% না বাকি ব্যবসায়ী আর মজুদকারী আর ইত্যাদি ইত্যাদি। সেই 95 জনের জন্য যদি কোনো মায়া মমতা যদি থাকে, আর আমি বিশ্বাস করি নিশ্চয়ই প্রত্যেক সরকারি দল বা সরকার নিশ্চয়ই তাদের জন্য মায়া দেশবাসীর মধ্যে, ওটা শুধু আমার আর আপনার একচেটিয়া সম্পদ নয়, সকলেরই আছে। যদি থাকে, যদি, এবং নিশ্চয়ই আছে বলছি আবার, তাহলে পরে আপনারা দেখান, কাজকর্মে দেখান, ওই রাঘব বোয়ালগুলোকে ধরেন, বা যাদের জন্য আপনি বললেন যে 35 টাকার পরে আপনাকে লজ্জিত করতেছে, এখন জাতির কাছে আপনি লজ্জা পাইলেন এদের কারণে, এরা বিক্রি করে না, তাহলে পরে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিন, প্রয়োগ করুন, যে কথাটা উনিও বলেছেন। আপনাকে এই সমস্ত করে আপনাকে প্রায়োগিক দিকে মনোযোগ দিতে হবে। আর আমি আবারও ফিরে যাই সেই একটা কথা, একটা সেন্টেন্সে বলবো, সেই গ্রোয়ারদের কথা। উৎপাদনকারীর কাছ থেকে আমার কনজিউমার পর্যায়ে, অর্থাৎ সেই ধরুন থেকে আপনার শিবপুরের সেই বিশাল জায়গা থেকে, বা অভয়নগর যশোরের সেখান থেকে বিশাল এই সমস্ত ক্ষেত্র, বা বগুড়ার গোবিন্দগঞ্জের এই সমস্ত, যেখানে আর কি আমাদের শাকসবজি ইত্যাদি খুব বেশি ফলানো হয়, সেখান থেকে ঢাকার শহরে, যশোর শহরে, সিলেট শহরে, চিটাং শহরে যেতে যেতে কেন দাম বাড়ছে? এটা আমরা সবাই উত্তরটা আমরা জানি কেন বাড়ছে, কত হাত এটা বদল হয় অনেক। কিন্তু এটার জন্য যেটা আর কি ওই স্বাধীনতার পরে পরে যেটা বঙ্গবন্ধু খুব জোর দিয়েছিলেন কোঅপারেটিভের উপরে, সেটা একদম এখন মৃতপ্রায়, নাই বললেই চলে। এগ্রিকালচার কোঅপারেটিভ, আমি এককাল আবার এগ্রিকালচার কোঅপারেটিভের ছিলাম, রেজিস্ট্রার ছিলাম, তো তখন দেখেছি, তখনও যে খুব একটা সবল ছিল তা না। কোঅপারেটিভ আস্তে আস্তে মনে মনে, এখন তো বোধহয় জীবিত না মৃত কেউ জানেই না। এই কোঅপারেটিভগুলোকে যদি সংগঠিত করা যেত, তা না হোক অন্তত স্থানীয়ভাবে প্রশাসনটাকে, স্থানীয় প্রশাসন, এবং আপনি আগে হিসাব করে যেটা বলেছেন শুদ্ধ হোক, এটা ওখান থেকে বাস্তবায়ন শুরু করুন। স্থানীয় সরকারকে আপনি দায়িত্ব দিন যে তোমার গ্রোয়ার এই সঠিক দাম পাচ্ছে কিনা তুমি দেখো এখানে। জি স্যার, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডক্টর এম শামসুল আলম স্যার, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি মোফাজ্জল করিম স্যার বললেন যে একটি শক্তিশালী সিন্ডিকেট, হয়তো তারা কোনো একটা আশীর্বাদ আছে যে কারণে বাজার সবসময় তারা নিয়ন্ত্রণ করে থাকে। আসলে কি সিন্ডিকেট বলে কিছু আছে, নাকি আমাদের বাজার ব্যবস্থার সার্বিক দুর্বলতার জন্য ভোক্তাকে ভোগান্তি পোহাতে হয়? বাজার ব্যবস্থা দুর্বল হয়ে গেছে না, দুর্বল করা হয়েছে, এবং দুর্বল স্বার্থ সংশ্লিষ্ট মহল সেই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তারা স্বার্থ হাসিল করছে, সে বিষয়গুলো তো এসে গেছে। এখন আসেন যে আপনি পুরা সাপ্লাই চেনে ব্যবসায়ীরা কি করছে, আর পুরা সাপ্লাই চেনে চাঁদাবাজি কিভাবে হচ্ছে। আপনি উন্মুক্ত বাজারগুলোতে যান, এক একটা বাজারে এক এক রকম চাঁদাবাজির শিকার, সেই পয়সাটাও তো আমাদেরই দিতে হয়। এবং চাঁদাবাজি কারা করে, মহল্লায় বা দৃশ্যে অদৃশ্যে, উন্মুক্ত বাজারগুলোতে হয়তোবা আপনার ডিপার্টমেন্টাল ওয়ার্ড সবগুলো চাঁদাবাজি মুক্ত, কিন্তু তারা দরের সমতা রক্ষা করে। তো এই যে জায়গাগুলো থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন? আমাদের অধিকার সংরক্ষণ করার জন্য প্রতি মিনিটে কত হাজার টাকা দেখবেন, আমরা ভালো শুনতে পাচ্ছি না। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের অধিকার দেখার জন্য আমরা সংসদ সদস্য নির্বাচন করে পাঠিয়েছি সংসদে, তারা কি করে? মন্ত্রণালয় মন্ত্রী আছেন, আমরা কর্মচারী কর্মকর্তাদের বেতন দিয়ে পুষছি, আমরা বেতন দিই, কর ট্যাক্স দিই, সব দিই, তাদের বেতন হচ্ছে। তারা তাদের জায়গায় থেকে কে কি দায়িত্ব পালন করছে। তিনি যখন ভোক্তা, ইভেন প্রধানমন্ত্রীও ভোক্তা। আমি মাঝে মাঝে বলে থাকি যে আমি ভোক্তাদের পক্ষে কথা বলি, গ্যাস বিদ্যুতের মূল্যহার নির্ধারণে যখন কথা বলি তখন আমি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে কথা বলি। তবে সেই সব ক্যাবিনেটে এই যে আমি আর সব কিছু ছেড়ে দিলাম, শুধু এইটুকু বলতে চাই যে ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে এইভাবে চাঁদাবাজি করা হচ্ছে প্রকাশ্যে দিবালোকে, কারা করে সবাই দেখছে, দেশের আইন প্রয়োগকারী সংস্থা দেখছে, আইন প্রয়োগকারী সদস্যরাও করছে এগুলো। সেই জায়গা থেকে যদি আমরা সুরক্ষা না দিতে পারি, তাহলে আর বা না দিতে পারি মানে আমি ব্যর্থতার প্রশ্ন না, আমরা মনে করি যে আমরা মনে করি এটা স্বাভাবিকভাবে যদি আমরা এটাকে অ্যালাউ করি, তাহলে আর কোন জায়গায় কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো
আপনারাই বলুন, এত বড় একটা ফৌজদারি অপরাধ, এইটা গেল একটা দিক। জি। দ্বিতীয়ত দিক হচ্ছে যে কথাটা অলরেডি আমাদের মফিজুল করিম সাহেবের কথাই এসে গেছে, আমি একটু খোলসা করেই বলি যে সবসময় রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মুক্ত হতে হয়। যদি সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, স্বার্থ সংঘাত মুক্ত না হয়, তাহলে তা বিপর্যয় হতে বাধ্য। এই যে মূল্য যখন তখন যেন তেন ভাবে বাজার একটা সংশ্লিষ্ট মহল নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করছে, চাঁদাবাজিরা নিয়ন্ত্রণ করছে, তাদের হাতে আমরা ট্রাপড হয়ে গেছি। এই অবস্থাগুলো যদি ব্যবসায়ীরাই সবাই অধিকাংশ সংসদ সদস্য হয়, তাহলে কি এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যুক্ত হলো স্যার না? একটু তাহলে কি পিছনের দিকে স্বার্থ ঝুঁকবেন, সংঘাত আপনার যুক্ত হলো? ফ্রেমটা একটু আমরা অর্ধেক হয়ে, হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা, তো স্বার্থ সংঘাত যুক্ত হলো না? তাহলে সেই জায়গাটা যদি আমরা হাত না দিই, আইনের বিধানে সবচেয়ে বড় করে দেখা হয়েছে যে কোনোভাবে যেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না থাকে, অর্থাৎ স্বার্থ সংঘাত যুক্ত না হয়। আমরা সবকিছুতেই স্বার্থ সংঘাত যুক্ত করে ফেলেছি। এটা গেল একটা। উনি বাণিজ্য সচিব ছিলেন, তখন আমরা এগুলো খেয়াল করিনি, 29 বছর আগের কথা বলেছেন। আজকে এগুলোর অ্যানালিসিসে দেখা গেল যে আমাদের অধিকার সুরক্ষা করার জন্য একটা আইন দরকার। আমরা ভোক্তারাই, কনজিউমার্স অ্যাসোসিয়েশন দীর্ঘদিন আমরা লড়াই করেছি, আন্দোলন করেছি, সবকিছু করে 2009 সালে এই ভোক্তা অধিকার সুরক্ষা আইন পেলাম। কিন্তু তারপরে দেখলাম যে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করবে, আবার ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করবে। ভোক্তাদের সেখানে কোনো মিটিং এ ডাকা হয় না। যখনই কোনো মূল্যের ব্যাপারে, যখনই কোনো কিছু ব্যাপার আছে, দেখা যায় ব্যবসায়ীরাই সব করে। তবে একটা ভালো দিক আছে, একটা কাউন্সিল গঠিত হয়েছে অধিকার সুরক্ষা কাউন্সিলে, সেখানে কনজিউমার অ্যাসোসিয়েশন মেম্বার আছে, সেখানে বছরে একবার মিটিং হলে সেই জায়গাটায় কিছু কথা বলার সুযোগ আছে এবং আমরা সেখানে কিছুটা সুযোগ পাচ্ছিও। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাও স্বার্থ সংঘাত যুক্ত। তা আমরা এখন চাচ্ছি ভোক্তা মন্ত্রণালয়, না হলে অগত্য বিভাগ, তাহলে সেই বিভাগটা ভোক্তাদের অধিকার সুরক্ষার ব্যাপারে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মুক্ত হতে পারবে এবং অনেকখানি কথা সরকারের কান পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা অনেকটা কন্টক মুক্ত হবে। আজকে যে কথাগুলো আমরা বলছি, ভোক্তা অধিকার সংরক্ষণে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নেই এই কথাগুলো বলার। জি দেখেন, শামসুল আলম স্যার। বলতে গেলে জি অধ্যাপক ডক্টর এই জায়গা বলি, আমি আপাতত এখন শেষ করছি। জি, আপনার কাছে আবার আসবো আমি। কিন্তু হ্যাঁ, তখন আসবো। কুদ্দুস আফরাদ, যেটি শামসুল আলম বলছিলেন যে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য আলাদা কোনো মন্ত্রণালয় বা দপ্তর যেটা থাকে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আমি মনে করি যদি গভর্নমেন্ট এখন এগুলোকে কানে নেয় তাহলে তো অনেক কিছুই হয়। ধরেন প্রত্যেকের আলোচনায় কিছু কিছু পয়েন্ট বেরিয়ে আসছে। এই যে শেষে যে কথাটা উনি বুঝালেন, ওনার কথার আমি যদি এটাকে একটু স্লোকে বলি, স্লোকের গ্রাম্য ভাষায় বলি, বেড়ায় যদি খ্যাত খায় তাহলে তো বেড়া দিয়ে লাভ নাই। পুলিশকে রাখা হচ্ছে এটা ইয়া করার জন্য, বা ইন্সপেক্টর যে ইন্সপেকশন করবেন সে যদি ওইখান থেকে খুচরা পর্যায় থেকে এই যে দাম বাড়ছে এটার যদি সে কিছু নিয়ে আসে, তাহলে সে দেখতেছে না এই যে চাঁদাগুলো তুলতেছে জায়গায় জায়গায়, এটা পুলিশের অজানা? এই যে একজন খুচরা বিক্রেতা থেকে নিয়ে বা যারা এই জায়গা থেকে নিয়ে পাইকারি ওই জায়গায় বিক্রি করতেছে, পথে ঘাটে যে তার ট্রাক আটকে, তারপরে এটা কি গভর্নমেন্টের অজানা? নিশ্চয়ই নেই। এগুলো দূর করতে পারে, দূর করা কোনো ব্যাপার না। ওই যে এই কথাগুলো আগেও বলছিলাম। তা আমি মনে করি যে আমরা কিন্তু শিক্ষা দীক্ষা এখন অনেক উন্নত। উনি যে সময়টার কথা বলছিলেন, মৌলভীবাজারের ব্যবসায়ী গ্রুপ আসতেন, বা ঢাকার একটা ব্যবসায়ী যারা হচ্ছে বিভিন্ন তেল ইত্যাদির সাথে বিজনেস, তখন ইম্পোর্টেড কিছু তেল আসতো বাইরের থেকে, এখন তো নিজের ভিতরেই হয়। ভোজ্য তেলের প্রচুর কারখানা হয়ে গেছে এখন। তো তাদেরকে নিয়ে বসতো, একটা মিনতি কথা বললে তারা কিছুটা রাখার চেষ্টা করতো। এখন শিক্ষা দীক্ষায় আমরা বাড়ছি সব কিছুতে, আমরা বলি ডিজিটালাইজেশন হয়েছে, অর্থাৎ গ্লোবাল ভিলেজ। পুরো পৃথিবীটা একই জায়গা, কোন জায়গায় কি দাম আছে আমার এখানে বসে জানি, ওইখানে অত ডলার, আমার এখানে শিপে যদি আসে এত টাকা খরচ করবে, এখানে মূল্য কত হবে, সব আমরা বুঝি। আমাদের এখানে এত শিক্ষা দীক্ষার এত কিছু, এত আমার ডিজিটালাইজ হওয়া, ইন্টারনেটের সুবিধাদি পাওয়ার পরে আমার এখন কেন আমার ভোক্তারা সাফারার হবে? উনি ঠিকই বলছেন। শুধু এটা না, এই খাদ্যপণ্যের দাম বাড়ো না, ধরেন বাসের ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়, সেটা কি মানা হয়? স্কুটারের ভাড়া কোথাও ঢাকা শহরে, ঢাকার মতো একটা রাজধানী, ক্যাপিটাল সিটি 3 হুইলার কেউ বলতে পারবে যে মিটারে চলে? কেউ বলতে পারবে না। তো এটা বারবারই তো প্রতি বছরই যখন নানান কিছু হয়, আমাদের ট্রান্সপোর্ট বিভাগ অর্থাৎ
আমাদের এখন এই সেতু যোগাযোগ মন্ত্রী, উনি এটা দাম বাড়িয়ে একটা নির্ধারণ করছেন। সেই সময় কিন্তু এই যাত্রীদের পক্ষ থেকে যখন এটা শুনানি হয়, এটা অনেক অতিরিক্ত মনে হয়ে গেছিলো। আমি বলছিলাম যে ওইটাই রাখেন, আমিও ছিলাম সেই শুনানিতে, এইটা রাখতে হবে, এইটা আপনি কনফার্ম করেন। আমি এইটাও বলছিলাম যে 1 সপ্তাহ পর এটা আর থাকবে না। আমাদের সব জায়গায় জায়গায় ভোক্তারা আসলে সাফারার, উনি একবারে ঠিক দাবিটাই তুলছে। আমার কাছে মনে হচ্ছে ভোক্তাদের রাইটসের জন্য আমাদের একটা নিরপেক্ষ গভর্নমেন্ট প্যাট্রোনাইজে একটা প্রতিষ্ঠান থাকা দরকার, যেখানে অপোজিশন থাকবে, বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন, এক্সপার্টিসরা থাকবেন, থেকে ওরা মাঝে মধ্যে গভর্নমেন্টকে কিছু সাজেশন দেবেন, ইয়ে করবেন, এমপ্লয়মেন্ট করার অর্থাৎ ইমপ্লিমেন্টেশন করার দায়িত্ব। কারণ যারাই যাচ্ছে তারাই তো একই কথা করতেছে। আপনি যে কোনো জায়গায় যান, অন্যান্য সার্ভিসে যান, তো সার্ভিসগুলোতে কী অবস্থা, যেটা বলা হয় আমরা তো সেই সার্ভিস পাচ্ছি না। হসপিটালগুলোর কথা নিয়ে কতদিন আমরা আলোচনা করলাম না? হসপিটালে যার ইচ্ছা মতো তো রেট করতে পারে না যে কোনো জিনিস। সে ভালো হসপিটাল, ওইখানে ফ্যাসিলিটি ভালো, সেটার জন্য কত % ভালো হবে? আমরা তো জায়গায় জায়গায়, অর্থাৎ যেগুলা মানুষের জন্মগত অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষাক্ষেত্রে দেখেন আমাদের কোনো আছে? আমাদের ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি, এই যে প্রাইভেট ইউনিভার্সিটি, এক ইউনিভার্সিটির টিউশন ফি এক রকম, এক ইউনিভার্সিটি আসলে শিক্ষকও এক রকম, ওইটা মান নির্ভর করে। কিন্তু যখন লাইসেন্সটা গভর্নমেন্ট দেয়, সনদ দেয় তাকে একটা প্রতিষ্ঠান করার, নিশ্চয়ই তাকে একটা মান বেঁধে দেওয়া দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে তার অন্যান্য ফিগুলো কত হবে সেগুলো নির্ধারণ, এবং সেগুলো যাতে পালন করা হয়, সেই জায়গাটা আমাদের হাত রাখতে। জাফরাদ, আমরা আর একটা বিরতি নিব। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মুফাজ্জল করিম স্যার, যেটি নিয়ে আলোচনা করছিলাম যে আমরা সবসময় একটি কথা আছে যে বাজার লাগামহীনভাবে বেড়েই চলেছে। এই লাগাম আসলে কবে টেনে ধরা যাবে নিত্য পণ্যের, সেই ব্যবস্থাপনায় আসলে কি ধরনের সংস্কার আনা উচিত? এখন যে ব্যবস্থাপনাটা আছে, জি, এটা আমি বলবো এটা কাজ করছে না। এটা ঠিকই, এটা শামসুল আলম সাহেবও বলেছেন, কিছুটা আমাদের সম্মানিত সাংবাদিক সাহেব বলেছেন। তাহলে কি করতে হবে কি? অর্থাৎ সরকারকে আরেকটু চিন্তাভাবনা করে আরেকটু দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এটা দিয়ে হবে না, এই অস্ত্র দিয়ে, এখন যে অস্ত্র দিয়ে চালাচ্ছেন সেটা দিয়ে হবে না। এখানে আমার সাজেশন, বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো সুযোগ নেই তাদের? বাণিজ্য মন্ত্রণালয়ে যে সমস্ত ইয়েগুলো আছে, যেমন একটা আছে টিসিবি আছে, হ্যাঁ, কই প্রয়োজনের সময়ও তো তাদের কোনো কয়েকটা ট্রাক ছেড়ে দিলাম ঢাকা শহরের মধ্যে, এতেই কি দায়িত্ব শেষ? এটাতে কি আমাদের অপ্রতুল, এরপরে হ্যাঁ 2 কোটি তো ইয়েতে ঢাকা শহরের মধ্যে আপনি যে কয়টা ট্রাক দেন, তাতে ভোক্তা কতজন, কয়টা ট্রাক যাচ্ছে, বাকি বাংলাদেশে সব বাদ দিলাম। এগুলো হচ্ছে গিয়া একটু আই ওয়াশ ধরনের হয়ে যায়। হ্যাঁ, তাতে গরিব, একেবারে গরিব যারা আর কি, তারা লাইন ধরে গিয়ে কিছু কিছু পেতে পারে, ভালো, এটা গ্রাস করি না। তবে আমি একটা কথা বলি, পুরানা মেশিনারি দিয়ে যখন চলছে না, তাহলে নতুন মেশিনারি কিনতে হবে বা লাগাতে হবে। সেটা কি? আমরা এত কমিশন করেছি, পাবলিক সার্ভিস কমিশন, ট্যারিফ কমিশন, মানবাধিকার কমিশন, কি নয় আমাদের, নির্বাচন কমিশন, সবই আছে। সবকটা যে খুব খারাপ করছে তাও না, সবকটা যে ভালো করছে তাও না। তা আরেকটা কমিশন করলে কীরকম হয়? ভোক্তা অধিকার সংরক্ষণ কমিশন, মন্ত্রণালয় নয়, মন্ত্রণালয় করবেন আবার সেই সচিব আর উপসচিব আর অমুক তমুক, মানে এক কথায় ওই আপনার ছড়িয়ে পড়বে, ওটাকে কি বলে, পার্কিনসন্স থিওরি। হ্যাঁ, পার্কিনসন্স থিওরির মতো এটা ছড়িয়ে পড়বে, ডালপালা বিস্তৃত দরকার নাই। কমিশন করে দিন, যেখানে তাদের দায়িত্ব হবে ভোক্তার অধিকার সংরক্ষণ করা। একটু চুল পরিমাণ এদিক সেদিক হলে তারা ডাকাবে সংশ্লিষ্ট সবাইকে, এ পক্ষকে ডাকবে, অপক্ষকে ডাকবে, যেরকম করে রেগুলেটরি কমিশন আছে আপনার, সেরকম আর কি। হাওয়ার এটা একটা। দ্বিতীয় হচ্ছে যেটা আমি মনে করি যে আমদানি ব্যাপারটা এখন সিন্ডিকেশনের হাতে চলে গেছে। আগে ছোট বড় সবাই আমদানি করতে পারত, কেউ হয়তো 5 কোটি টাকার আমদানি করছে, কেউ 50 কোটি, কেউ 100 কোটি করছে, কিন্তু সবাই করতো। এখন তারা শেয়ানা হয়ে গেছে, বড় বড় যারা আর কি মাসেলম্যান যারা, তারা সবাই কয়েকজন মিলে, আমরা 3-4 জন মিলে আমরা আমদানি করি, আর কাউকে ঢুকতে দেব না। তারা সিন্ডিকেট করে আমদানি করেন এবং মূল্য নিয়ন্ত্রণটাও তারাই করে দেন।
এখানে যাতে এটা দুষ্টচক্রটা যাতে ভাঙ্গা যায়, ভাঙা যায়। এটার জন্যে একেবারে ফ্রি মার্কেট, টোটালি ফ্রি মার্কেট ইকোনমি করে দিই, আর একটু লিমিট করে দিতে বলে না এই ধরনের সিন্ডিকেট করে যে আপনি একবারে আপনি 5,000 টন আমদানি করবেন আর তারপরে সমস্ত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবেন, সেটা হতে পারবে না। সবাইকে সমান সুযোগিতে দেওয়া উচিত। আর আপনার মনিটরিংয়ের ব্যবস্থাটা, মনিটরিংটা শুধুমাত্র যখন আলুর দাম বেড়ে গেল বা পেঁয়াজের দাম বেড়ে গেল আর মনিটরিং শুরু করলাম তা না হবে, চালের দাম বাড়লো তা না, থ্রু আউট দি হোল ইয়ার করতে হবে। এটা একটা সমস্ত বছরব্যাপী একটা এক্সারসাইজ। এটা ওই ধরনের কমিশন একটা করুন, করে দিয়ে বলেন তোমরা এক্সারসাইজটা সমস্ত বছর, যখন নর্মাল প্রাইস তখনও তাদের কাজ বন্ধ থাকবে না, তারা দেখবে নর্মাল প্রাইসে বিক্রি টিক্রি হচ্ছে কিনা। মাঝে মধ্যে বডি চেক আপের মতো আর কি, অর্থাৎ কি পরিমাণ মজুদ আছে আমার এগুলো সমস্ত কিছু ইয়ে করতে ওই হবে, কমিশন। ওটাই মনিটরিং, যে আমার চাহিদা কি, ভোক্তা অধিকার আমার সংরক্ষণ- উৎপাদন কতটুকু হয়েছে, আমার আমদানি কত হয়েছে। সরি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নামে তো সরকারের একটি বডি আছে। ভোক্তা অধিকার সংরক্ষণ, তারা কি করেন, খালি দ্রব্যমূল্যটা দেখেন, এই তো। তারা কি- একটি ঘটনা বেশ তারা মাঝে আলোচিত মধ্যে হলো কিন্তু তারাও অপারেশন যে করেন, একটি বড় আউটলেট যেটিতে গিয়ে একটি জরিমানা করলো, সেটি নিয়ে অনেক ধরনের সেই অফিসারকে বদলি করা হলো রাতারাতি, আবার সেখানে নিয়ে আসা হলো, সেটি নিয়ে গণমাধ্যমে অনেক আলোচনা হয়েছিল। আচ্ছা, আমি কিন্তু অধিদপ্তরের কাজকর্মে খুব যে একটা সন্তুষ্ট তা নয়। এই জন্য আমি বলছিলাম যে এটাকে আরও শক্তিশালী করার জন্য আপনি কমিশন একটা গঠন করুন, যেটা সাংবিধানিক একটা বডি, স্ট্যাচুটারি বডি। তাদের ক্ষমতা দেন, আরও বেশি করে ক্ষমতা দেন, এবং তাদের এটা কোশ্চেন করা যাবে না। তারা সারা বছর জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 পর্যন্ত তারা মনিটর করতে থাকবে আমার চাহিদা মোতাবেক সরবরাহ ঠিক আছে কিনা। সরবরাহে যদি কিছু একটু এদিক সেদিক হয়, তাহলে যে কী হতে পারে, এটা পেঁয়াজ আমাদের একেবারে হাতে কলমে নয়, বুঝিয়েছে। একেবারে হাতে আর মুখে আর চোখের পানিতে দেখাই দিয়েছে। তো অতএব সেটার দিকে নজর দিতে আমরা একদম শেষ দিকে চলে এসেছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, শুনতে পাচ্ছেন স্যার, যেটি মোফাজ্জল করিম স্যার বললেন যে সংরক্ষণ অধিদপ্তরকে আরও কার্যকরী বেগবান করার জন্য একটি আলাদা কমিশন গঠন করা যায় কিনা, যাতে মানুষ এর ভোগান্তি কমে আসে। এখন উনি যে জায়গা থেকে কথাটা বলেছেন যে আমরা যে আসলে সমস্যাগ্রস্ত এবং আমাদের অধিকার যে বিপন্ন হচ্ছে, আমরা অধিকার বঞ্চিত হচ্ছি, সুতরাং এই বিষয়টি স্বতঃসিদ্ধ, দিবালোকের মতো সত্য, এ নিয়ে কারোর কোনো ভিন্ন মত নেই। এখন সেখান থেকে বেরিয়ে আসার জন্য উনি যে একটা কার্যকর মানে বক্তব্য দিয়েছেন, তার মূল স্পিরিটটাই হচ্ছে যে স্বার্থ সংঘাত মুক্ত একটা প্রতিষ্ঠান হতে হবে, যে প্রতিষ্ঠানের হাতে রেগুলেটরি ক্ষমতা থাকবে, যারা অধিকার সংরক্ষণে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন এবং আপনার নিরপেক্ষভাবে কাজ করবে, অর্থাৎ তারা স্বার্থ সংঘাত মুক্ত হবে। এইটা হচ্ছে মৌলিক কথা। আমাদের এনার্জি রেগুলেটরি কমিশন ওই স্পিরিটে তৈরি, আর ভোক্তা অধিকার সংরক্ষণ কাউন্সিল একটা আইনের আওতায় তৈরি হয়ে আছে। সেই আওতায় যেটা তৈরি হয়েছে সেটার চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় স্বয়ং চেয়ারম্যান, এবং সচিব ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সব প্রধানরা মেম্বার, আর আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান তিনি একজন মেম্বার, ভোক্তাদের একজন মেম্বার। এই কমিশনের ক্ষমতা খুবই সীমিত, অবশ্য বেশি থাকলেও ওই যে একই কথা, যে স্বাধীন এবং নিরপেক্ষতার প্রশ্নটি তখন বর্তমান এক্সিস্টিং কমিশন প্রশ্নবিদ্ধ, তাছাড়াও ক্ষমতা সীমিত। এই আইনের আওতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানে সে সরকারেরই একটা অংশ, কিন্তু মোফাজ্জল করিম সাহেব বলতে চেয়েছেন, আমিও ওনার এই স্পিরিটের সঙ্গে একমত। তো সেই জায়গাটাই যাদের আইনের কাঠামোর আওতায় তৈরি হবে এবং স্বাধীন নিরপেক্ষ হবে, তারা স্বার্থ সংঘাত মুক্ত হবে এবং তাদের হাতে এই অধিকারগুলো থাকতে হবে। তারা বিধি দ্বারা প্রণীত পদ্ধতির মাধ্যমে এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবেন এবং তাদের কাছে সব ক্ষেত্রেই ভোক্তা অভিযোগ নিষ্পত্তির সব কার্যক্রমগুলো তারা বিচারিক প্রক্রিয়ায় তারা নিষ্পত্তি করবেন। এইটাই হচ্ছে সভ্য জগতের দর্শন। আমি মনে করি উনি যে কথাটা, যে স্পিরিটটা এনেছেন, কিন্তু সেই বিষয়টি এক্সারসাইজ করার জন্য আমাদের যে সাংস্কৃতিক মান উন্নয়ন দরকার, বিশেষত নাগরিক সমাজের, সরকারের শাসন বিভাগের, সরকারের নিজেরও সাংস্কৃতিক মান উন্নয়ন দরকার। সরকার সব জায়গায় তার ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায়, তার প্রভাব প্রতিষ্ঠিত করতে চায়, প্রভাব মুক্ত করে সে নিজে আইনের আওতায় আসতে চায় না। এই যে জ্বালানি বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, জ্বালানি নিয়ে কত ডজন ডজন আইন অবমাননা করে হাইকোর্টে তাদের সিদ্ধান্ত বাতিল হয়েছে এবং
সেই সব সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ক্যাব মামলা করেছে, তার উপরে যদি আপনি লেখেন তাহলে আরোগ্য উপন্যাস হয়ে যাবে। যে আমাদের হাতে এই সংস্কৃতি- সময় কম, অধ্যাপক এই ডক্টর সংস্কৃতি যে জি। আমাদেরকে প্রতিষ্ঠিত না করলে, আমি চাচ্ছি, আপনি চাচ্ছেন, মোফাজ্জল করিম সাহেব যে স্বপ্নের জায়গা থেকে কথাগুলো বলছেন সেগুলো প্রতিষ্ঠিত করা কঠিন হবে। সেই জায়গা থেকে আমরা আসলে মানহীন জাতি হিসেবে আমরা দর্শনগত জায়গায় প্রমাণ দিচ্ছি, সংস্কৃতির জায়গায় প্রমাণ দিচ্ছে। একজন সেক্রেটারি যদি আইন লঙ্ঘন করেছে, এইরকম অপরাধী হন, একজন মন্ত্রণালয় যদি তার সিদ্ধান্ত আইন লঙ্ঘন করার অপরাধে চ্যালেঞ্জ হাইকোর্টে বাতিল হয়, তার সিদ্ধান্ত যদি বলা হয় যে আইনি কর্তৃত্ব বহির্ভূত ভাবে তিনি এই সিদ্ধান্ত দিয়েছেন, সেটা বাতিল করা হলো, তাহলে সেই ব্যক্তি কি করে প্রমোশন পায়, সেই ব্যক্তির চাকরি সেখানে থাকে কি করে? আবার এইরকম প্রক্রিয়া যখন আসে তখন তাকে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে তাকে সেই পদে রাখা হয়। তো জি। এই জায়গাটাই যে সংস্কৃতির চর্চা হচ্ছে, সেইটা হচ্ছে ভয়াবহ। অধ্যাপক ডক্টর এম শামসুল আলম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় কম। কুদ্দুস আফরাদ, আমরা একদম শেষ দিকে চলে এসেছি আলোচনার। যেটি শামসুল আলম স্যার বললেন যে সরকার চায় সব জায়গায় একটি প্রভাব বিস্তার করতে, অর্থাৎ সরকারের প্রভাবে থাকলে সেই প্রতিষ্ঠান তো সার্বিকভাবে বা স্বাধীনভাবে কাজ করতে পারে না, যে ভোক্তা অধিকার সংরক্ষণ। আমি একমত না। সরকারের প্রভাব তো থাকবেই, সেটা পজিটিভ না নেগেটিভ এর উপরে। যেটা প্রথমেই আমাদের মোফাজ্জল করিম সাহেব, আমাদের সাবেক সচিব, রাষ্ট্রদূত ছিলেন, উনি খুব চমৎকার বলছেন, সরকারের লক্ষ্য থাকে হচ্ছে যে মানুষকে যাতে সহজে সব কিছু সহজ মূল্যে, সাশ্রয়ী মূল্যে ইত্যাদি ইত্যাদি করা যায়। কিন্তু প্রভাবটা যদি নেগেটিভ হয়, যেটা উনি বললেন, তাহলে ওইটা আবার খারাপ। আমি সরকারের প্রভাব চাই, যেরকম একটা সরকার জনকল্যাণমুখী হইতে পারে। আমার বিবেচনায় আজকে আলোচনা আমি দেখলাম, যেটা আমি মনে করি, 3টা পয়েন্ট আউট করলাম আমি। একটা হচ্ছে যে খাদ্য মূল্য মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে যদি রাখতে পারে, এই সরকার খুবই পপুলার হবে, এটা সরকার মাথায় রাখতে হবে। কর্মসংস্থানের যদি প্রতি বছর সে কর্মসংস্থান বাড়াতে পারে, বেকারত্ব ঘুচাতে পারে, সেই সরকার পপুলার হবে। একটা সরকার যদি চিকিৎসা খুব সরলীকরণ, অর্থাৎ গ্রাম পর্যায়ে চিকিৎসা নিতে পারে, উন্নত চিকিৎসার ব্যবস্থাটা দেশে গড়তে পারে ভালো করে, সেই সরকার পপুলার হবে। এখন এগুলো তো সরকারই করবে, সরকারের প্রভাবের বাইরে হবে না। হ্যাঁ, ভোট পাবে। তো একটা সরকার যদি লিঙ্গার করতে চায়, অবশ্যই তার খাদ্যর এই যে মূল্য আছে, নিত্য প্রয়োজনীয় থেকে সামগ্রিক, অর্থাৎ তার মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে যাতে রাখার চেষ্টা করা হয়, কেউ লুটপাট করতে না পারে, কেউ রাতারাতি অনেক বড়লোক টাকার না মালিক হতে না হতে পারে, এই জায়গাটা চেক এন্ড ব্যালেন্স। এবং ওইটা আমি প্রথমেই বলছি, উনিও বলছেন, আমাদের ডক্টর শামসুল ইসলাম সাহেব, যে সংস্কৃতিগত, এটা সরকার, নাগরিক পর্যায়ে সব জায়গায় একটা হচ্ছে সংস্কৃতিগত আমাদের চেঞ্জ দরকার। সরকারেরও দরকার আরও বেশি এই সংস্কৃতিগত চেঞ্জ, আরও বেশি। আমি ভোটের ওই বাক্স দখল করব না, মানুষের মন জয় করে ভোট নিয়ে আসবো, তাহলে সে এই দিকে লক্ষ্য নেবে। এই যে 3টা পয়েন্ট বললাম, আরও একটা পয়েন্ট হয়তো যোগ হইতে পারে, তাহলে সরকারগুলো আরও পপুলার, সরকার রাজনৈতিক দলগুলো পপুলার হবে। আমরা তো একটা কাল কিন্তু কেটে গেছে, এক সময় আমরা 2 ছবি নিয়ে করতাম, ওইটা এখন আর নাই, অনেকটা দূর হয়ে গেছে। এখন হচ্ছে জনকল্যাণে যতটা বেশি পার্টির এবং পথ দেখা যাবে, অপোজিশনের এখানে কাজ আছে। কিন্তু এই যে সরকারের এই অবস্থায় অপোজিশনের একটা বড় রোল আছে। বড় রোল হচ্ছে তারা এই পদ্ধতিগুলো, এই ত্রুটিগুলো তুলে ধরে সরকারকে তুলোধন্য করবে, এবং সরকার যে কোন কোন জায়গায় স্পেসিফিকভাবে ব্যর্থ হয়েছে, কোন কোন জায়গায় তাদের লেগেসির জন্য এই জিনিসটা মূল্য বৃদ্ধি হয়েছে, এই জিনিসটা এই হয়েছে, এটা যদি দেখাতে পারে, আমাদের অপোজিশন মানে হচ্ছে জনগণের মুখ, জনগণের কথা বলা। সুতরাং ওই জায়গাটা আমি অপোজিশনের দৃষ্টি আকর্ষণ করতেছি। যারাই অপোজিশন হতে চাবেন, ভালো অপোজিশন হতে কুদ্দুস আফরাদ, আমাদের হাতে সময় কম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার মোফাজ্জল করিম এবং অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসিটিভির সঙ্গেই থাকুন।